আর কে গুহ শহরের নামকরা কার্ডিওলজিস্ট, মারাত্মক ব্যস্ত। 7 দিনে অন্তত 15 জায়গায় প্রাইভেট প্র্যাকটিস করেন, তাও কুলিয়ে উঠতে পারেন না। অনেক রোগীকে ফেরত দিতে হয়। সকালে চেম্বার করে হসপিটাল, বিকেলে 2 জায়গায় রোগী দেখে বাড়ি ফিরতে রাত 12টা। নাওয়া খাওয়ার সময় নেই, স্ত্রীকে দেওয়ার মতো সময় নেই। ছেলে এবার বোর্ড এক্সাম দেবে, তাকে দেখারও সময় নেই। প্রায় 2 মাস হয়ে গেল তার নিজেরই কোমরে ব্যথা। বুঝতে পারেন অতিরিক্ত বসে থাকার ফল এটা, কিন্তু কিছুই করার নেই। তিনি পেশেন্ট নিয়ে ব্যস্ত। দিন শেষে টাকা গুনে আনন্দ পান। তাছাড়া রোগী একবার হাতছাড়া হয়ে গেলে তাদের ফিরিয়ে আনা মুশকিল। অনেক ভালো ভালো ডাক্তার মাছি মারেন, এটা তিনি জানেন। ফলে শত কষ্ট হলেও চালিয়ে যাচ্ছেন। ইদানিং ব্যথায় থাকতে না পেরে বাধ্য হয়ে সাউথে গিয়েছিলেন। নিজে ট্রিটমেন্ট নিজেই করছেন। শহরের নামকরা শল্য চিকিৎসক দেখিয়েছেন, কাজের কাজ কিছুই হয়নি। যেমন ব্যথা তেমনই আছে, বরং দিন দিন বাড়ছে। স্ত্রী গীতা তাকে প্রায়ই প্রাইভেট রোগী দেখা বন্ধ করতে বলেন, রেস্ট নিতে বলেন। কিন্তু গুহ সোনার পাত্র নন। তিনি জানেন এই জায়গায় আসতে তাকে কত পরিশ্রম করতে হয়েছে, কত পড়াশোনা করতে হয়েছে। বিখ্যাত সব ডাক্তারের সঙ্গে পাঙ্গা নিতে হয়েছে, ঔষধ কোম্পানির সঙ্গে আপোষ করতে হয়েছে, ক্লিনিকগুলোর সঙ্গে হেসে কথা বলতে হয়েছে, তাদের অন্যায্য আবদার মানতে হয়েছে। এখন হুট করে বন্ধ করে দিলে তারা মানবে কেন? উল্টে রোগী হাতছাড়া হবে। এসব ব্যস্ততার কারণে তিনি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ভুলে গেছেন। বাতিল করে দিয়েছেন প্রায় সমস্ত যোগাযোগ, ফোন আলাপ। শুধু আত্মীয় স্বজন নন, নিজের পাড়ায়ও কাউকে চেনেন না, কারো উপকারে আসেন না। এলাকায় এমনভাবে হাঁটেন, এমনভাবে ঘোরাফেরা করেন যেন কেউ তার নাগাল না পায়। অন্তত গম্ভীর থাকেন সর্বদা। আজ ছিল ইছাপুর কণ্ঠাধারে চেম্বার। 8 ঘন্টা লেটে পৌঁছাতেই অ্যাসিস্ট্যান্ট ছেলেটি তাকে জানালো অন্তত 15 জন এক্সট্রা নাম লিখিয়েছে, তারা এসে অলরেডি বসে আছে। ডক্টর গুহ খুশি হলেন, তবু ছেলেটিকে ধমকে বললেন, বলেছি না এত নাম লেখাবে না। তৃতীয় কি চতুর্থ রোগী দেখার পরই এক ফ্যাচাং। একজন রোগী এসে হঠাৎ জিজ্ঞেস করে বসল, স্যার 1500 টাকা অ্যাডভান্স দিয়ে বুকিং করেছি, কতটুকু সময় বরাদ্দ আমার জন্য? অদ্ভুত প্রশ্ন শুনে মুখ তুলে তাকালেন আর কে গুহ। দীর্ঘদিন রোগী দেখছেন, এরকম বেয়ারা প্রশ্ন কেউ করেনি, করতে সাহস পায়নি। গুহ চোখ তুলে তাকালেন, দেখলেন যিনি প্রশ্ন করেছিলেন তিনি মিটিমিটি হাসছেন। চিনতে পারলেন আর কে গুহ, প্রশ্নকারীকে। এ আর কেউ নয়, তার ছোটবেলার বন্ধু, খেলার সাথী মুকুল। একসঙ্গে ক্লাস 10 অবধি পড়েছে, তারপর খবর আর জানে না। কোথায় গিয়ে যেন সায়েন্সে ভর্তি হয়েছিল, পরের খবর আর রাখেননি। বড় পাজি আর মুখ খারাপ ছিল মুকুলের, গালি ছাড়া যেন কোনো কথাই জানতো না। মুকুল দ্বিতীয়বার মুখ খুলল, বলল, বাপরে বাপ, কত কষ্ট করে তোর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, 1500 টাকার 1 পয়সাও কম নিল না। বললাম আমি গরিব মানুষ, তবু শুনল না, টাকা নিলই। বলেই হাসল মুকুল। ছোটবেলার বন্ধুকে দেখে আর কে গুহ উচ্ছ্বসিত হলেন না। কোথায় থাকিস, কি করিস, এই সামান্য কথা কটিও জিজ্ঞেস করলেন না। শুধু বললেন, কি হয়েছে বল, টেস্ট করিয়েছিস কেন? মুকুল আবার হাসল, তারপর ধীরে ধীরে বলল, না রে, আমার কোনো সমস্যা নেই, শুধু তোর সঙ্গে দেখা করব বলেই এসেছি। ওকে, তাহলে আজ আয়, অনেক রোগীর চাপ, পরে একদিন কথা বলা যাবে। মুকুল বন্ধুর আচরণে আশ্চর্য বা ক্ষুব্ধ হলেন না। সে শুধু ভালো থাকিস বলে উঠে নীরবে বেরিয়ে গেল। পেছন ফিরে আর তাকালো না। 10 মিনিট হয়নি, হঠাৎ চেম্বারের মালিক সুব্রত দত্ত হন্তদন্ত হয়ে হাজির। এসেই উদ্বিগ্ন কণ্ঠে হেসে বললেন, সায়েন্টিস্ট ডক্টর মুকুল চক্রবর্তী আপনার বন্ধু? আপনার সঙ্গে একটু আগে দেখা করে গেল। আরে আমায় আগে বলবেন তো উনি আসবেন, একটু আদর আপ্যায়ন করতে পারতাম। কি যে করেন না আপনারা, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের লোক,
বলতে তো হয় আগে, বলেই ক্ষুব্ধ ভদ্রলোক আবার তড়িঘড়ি বেরিয়ে গেলেন। ডক্টর গুহ জাস্ট মিনিট খানেক ভাবলেন, সেই ভিখিরি ঘরের ছেলে মুকুল এখন সায়েন্টিস্ট, মেডিকেল কাউন্সিলের হর্তাকর্তা। পরক্ষণেই রোগীর চাপের কথা ভেবে সমস্ত মাথা থেকে উড়িয়ে পেশেন্ট দেখতে শুরু করলেন। মিনিট 5 যায়নি, আরেক উৎপাত। অ্যাসিস্ট্যান্ট ছেলেটি এবার এমন একজনকে এনে হাজির করলো যাকে দেখে ডক্টর গুহর মাথায় রক্ত উঠে গেল। গুহ অত্যন্ত বিরক্ত হয়ে অ্যাসিস্ট্যান্ট ছেলেটাকে ধমকে বললেন, বাইরে থেকে কিছু দিয়ে বিদায় করলে না কেন? আমার কাছে পাঠিয়েছো কেন? অ্যাসিস্ট্যান্ট ছেলেটি বলল, অনেক বলেছি স্যার, উনি কোনো কথাই শুনলেন না, বললেন আপনার সঙ্গে জরুরি দরকার। গুহ এবার ছেলেটিকে ভালো করে দেখলেন, নিশ্চিত কেউ মারা গেছেন, সর্বাঙ্গে গুরুদশার ছাপ, হাতে কুশন। ডক্টর গুহ এবার পকেট থেকে মানি পার্স বের করে 500 টাকার একটি নোট ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বললেন, আর কোনো দিন চেম্বারে ঢুকবে না, যাও, বেরিয়ে যাও। ছেলেটি টাকা নিল না, উল্টে রুক্ষ কণ্ঠে বলল, অনেক কষ্টে 2 দিন ঘুরে আপনার ফোন নাম্বার পেয়েছি, 1500 টাকা ভিজিট দিয়ে তবে আপনার সঙ্গে দেখা করতে পেরেছি, বারে বারে ফোন নাম্বার চেঞ্জ করেন কেন? ছেলেটির সাহসে ডক্টর গুহ অত্যন্ত আশ্চর্য হলেন। এবার উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, তোমার সাহস তো মন্দ নয় বাপু, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। ছেলেটি গেল না, উল্টে একটু ঠান্ডা হয়ে বলল, ধমকাবেন না, আমি আপনার গ্রাম ঢাকাপাড়া বনগা থেকে এসেছি। ডক্টর গুহ এই একটি শব্দে একেবারে চুপ করে চেয়ারে ধপ করে বসে পড়লেন। ছেলেটি আবার বলল, ঢাকাপাড়া আপনাদের পাশের বাড়ির ছেলে আমি, আমায় আপনি চেনেন না, বেশি সময় নেব না, আপনাকে একটা নেমন্তন্ন করতে এসেছি। 1 বছর হয়ে গেল গ্রামে যান না, আপনার মায়ের খোঁজ করেন না, ভীষণ ব্যস্ত আপনি, নামকরা ডাক্তার। পরক্ষণেই হাতের ঝোলা থেকে একটি সাদা খাম বের করে টেবিলের উপর রেখে বলল, আগামীকাল আপনার মায়ের শ্রাদ্ধ, আমার গায়ে এই যে সাদা পোশাকটা দেখছেন, এটা তার চিহ্ন। আপনার খোঁজ না পেয়ে আমি মুখাগ্নি করেছিলাম, আজ 9 দিন হলো স্বর্গবাসী হয়েছেন, নিমন্ত্রণ করে গেলাম, শ্রাদ্ধ এবং স্বজাতি ভোজন করাবো। একটু থেমে ছেলেটা আবার বলল, আপনার মা আমার হাত দুটো ধরে বলেছিলেন, আমার শ্রাদ্ধে ছেলেটারে নেমন্তন্ন করিস না, ও খুব ব্যস্ত, বড় ডাক্তার, ওরে তোরা বিরক্ত করিস না। সরি ডক্টর, আপনার মায়ের কথা রাখতে পারলাম না, যাবার কথা বলবো না, আপনি ব্যস্ত মানুষ, বড় ডাক্তার, কত দায়িত্ব আপনার, খবরটা দেওয়া উচিত তাই দিয়ে গেলাম। বলেই ছেলেটি গায়ে জড়ানো সাদা মার্কিন কাপড়ের আঁচলে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল।